আমার ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি এবিটিএ টেস্ট পেপারের তোমাদের যে দর্শনের লজিকগুলো আছে সেই লজিকগুলো সম্পর্কে আমি আলোচনা করব। বেশ, ঠিক আছে, দেখো ক্লাস 12-এর দর্শনের লজিকগুলো সম্পর্কে তোমরা একবার দেখে নাও। দেখো সেট 1 কি আছে, প্রথমেই বলেছে নিম্নলিখিত বাক্যগুলিকে তর্কবিদ্যাসম্মত আকারে রূপান্তরিত করো এবং কোন পদ ব্যাপ্য এবং কোন পদ অব্যাপ্য তা নির্ণয় করো। দেখো কেবলমাত্র সাধুরাই সৎ, এখানে আছে কি এ বচন করতে হবে, সকল সৎ ব্যক্তি হয় সাধু ব্যক্তি, কারণ কেবলমাত্র থাকলে পরে উদ্দেশ্য বিধেয় চেঞ্জ হয়, তাই সৎ ব্যক্তিটা আগে এলো, সাধু ব্যক্তি পরে গেল। বেশ, আমরা জানি এ বচনে উদ্দেশ্য পদ ব্যাপ্য আর বিধেয় পদ অব্যাপ্য, সেই জন্য ব্যাপ্য হয়েছে সৎ ব্যক্তি ব্যাকেটে উদ্দেশ্য পদ লিখতে হবে, অব্যাপ্য সাধু ব্যক্তি ব্যাকেটে বিধেয় পদ লিখতে হবে। দেখো সব ছাত্র স্বার্থপর নয়, সব সঙ্গে নয় থাকলে পরে ও বচন হয়, এটা বাক্যটা ও বচন হয়েছে। ও বচন কোনো ছাত্র নয় স্বার্থপর ব্যক্তি, ব্যাপ্য স্বার্থপর বিধেয় পদ আর অব্যাপ্য ছাত্র হচ্ছে উদ্দেশ্য পদ। ঠিক আছে, এখানে এইটা হচ্ছে অব্যাপ্য আর এইটা হচ্ছে ব্যাপ্য, তার জন্য ব্যাপ্য হচ্ছে ছাত্র পর ব্যক্তি ব্যাকেটে বিধেয় পদ আর অব্যাপ্য হচ্ছে ছাত্র ব্যাকেটে উদ্দেশ্য পদ। বেশ, সব ছাত্র যুক্তিবিজ্ঞান বোঝে না। দেখো এটা কি হবে, সব সঙ্গে থাকলে পরে না থাকলে কি হবে, কোনো ছাত্র নয় এমন যারা যুক্তিবিজ্ঞান বোঝে। বেশ, তাহলে দেখো এটা হলো ও বচন, কোনো ছাত্র নয় এমন যারা যুক্তিবিজ্ঞান বোঝে, ব্যাপ্য হচ্ছে যুক্তিবিজ্ঞান বোঝে, বিধেয় পদ অব্যাপ্য হচ্ছে ছাত্র ব্র্যাকেটে উদ্দেশ্য পদ। নেক্সট, নিরামিষাশী বাঘ নেই, তাহলে কি হবে, কোনো বাঘ নয়, নিরামিষাশী ই বচন। ই বচনে কি হয়, উদ্দেশ্য ব্যাপ্য বিধেয় ব্যাপ্য হয়, তাহলে কি লেখা হলো, সেই জন্য ব্যাপ্য সমান বাঘ ও নিরামিষাশী প্রাণী, উদ্দেশ্য ও বিধেয় পদ, অব্যাপ্য কিন্তু নাই বলে ক্রস চিহ্ন দিলাম। এরপরে চলে যাব আমরা আবর্তনের বিবর্তন, মানে বিয়ের দাগের ABCDE 5টা প্রশ্ন আছে, 5 40 নাম্বার, বিয়ের দাগে চলে এলাম। আবর্তনের বিবর্তন করো, প্রত্যেক কবি হন দার্শনিক। দেখো এটা বাক্য করা আছে, বাক্যকে প্রথমে বচন করে নেব, প্রত্যেক কবি দার্শনিক মানে হচ্ছে সকল কবি হন দার্শনিক, এটা বচন হয়ে গেল। এই বচনের আবর্তন করব, তার জন্য ব্র্যাকেটে লিখবো আবর্তনীয়। এ থেকে আবর্তন হয় আয় বচন, কোনো দার্শনিক হন কবি, এ থেকে আয় হলো ডাইরেক্ট সব নেমে গেল, শুধু উদ্দেশ্য বিধেয় স্থান পরিবর্তন হলো। কোনো দার্শনিক হন কবি ব্র্যাকেটে আবর্তিত, এর আবার বিবর্তন করতে হবে, সেই জন্য ব্র্যাকেটে কি লিখতে হবে, বিবর্তনীয় লিখতে হবে, বিবর্তনীয় কথাটা লিখতে হবে। দেখো তাহলে ও হলো আই থেকে ও বিবর্তন, কোনো দার্শনিক হন অকবি বিবর্তিত। ঠিক আছে, নেক্সট, বৃত্তাকার বর্গক্ষেত্র নেই, তার মানে কি, ই বচন, কোনো বৃত্তাকার নয় বর্গক্ষেত্র, কোনো বর্গক্ষেত্র নয় বৃত্তাকার বর্গক্ষেত্র নেই, এটাকে এইরকমভাবে করবে, লিখে দিচ্ছি। বেশ, দেখে নাও এটা একটু কাটাকাটি হয়ে গেল। দেখো বৃত্তাকার বর্গক্ষেত্র নেই, তার মানে এটা করতে হবে বর্গক্ষেত্রের জন্য বলা হয়েছে, মানে বর্গক্ষেত্র উদ্দেশ্য পদ, বৃত্তাকার কথাটি বলা হয়েছে, তাই বৃত্তাকার হচ্ছে বিধেয় পদ। তাহলে এটাকে বচন করতে হবে এইরকমভাবে, ই বচন করতে হবে, কোনো বর্গক্ষেত্র নয় বৃত্তাকার, ব্র্যাকেটে আবর্তনীয়, ই থেকে ই, কোনো বৃত্তাকার নয় বর্গক্ষেত্র ব্র্যাকেটে আবর্তিত অবলিক বিবর্তনীয়, অতএব দিতে হবে, প্রত্যেকটাতেই অতএব দিতে হবে, অতএব না দিলে অসুবিধা আছে। তারপরে এ সকল বৃত্তাকার হয় অবর্গক্ষেত্র ব্র্যাকেটে বিবর্তিত। ঠিক আছে, বেশ, তারপরে দেখো মানুষ সাধারণত দয়ালু হয়, সাধারণত থাকলে পরে সদর্থক থাকলে পরে আই বচন হয়, তাহলে আই বচন হয়েছে, কোনো মানুষ হয় দয়ালু, আবর্তনীয়, আই থেকে আই, কোনো দয়ালু হয় মানুষ, দয়ালু ব্যক্তি হয় মানুষ ব্র্যাকেট আবর্তিত অবলিক বিবর্তনীয়, আই থেকে ও হয় বিবর্তন, তাহলে কি হবে, কোনো দয়ালু নেমে যাবে, হয় নয় হয়ে যাবে অমানুষ ব্র্যাকেটে বিবর্তিত। নেক্সট, সব সাধু ধার্মিক নয়, সব থাকলে নয় থাকলে ও বচন হয়, ও বচন, কোনো সাধু নয় ধার্মিক ব্র্যাকেটে আবর্তনীয়, ও থেকে ও, কোনো ও বচনের আবর্তন লিখতে হবে, যেহেতু ও বচনের আবর্তন সম্ভব নয়
সেহেতু আবর্তিত বচনের বিবর্তনও সম্ভব নয়। এই কথাটা লিখতে হবে। বেশ, ঠিক আছে। এরপর সি এর দাগে চলে যাচ্ছি। দেখো, তোমাদের কাছে একটা নিবেদন, যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুদের মধ্যে, আর অবশ্যই একটা কমেন্ট করো, যে কোনো কমেন্ট, তাতে তোমার নামও লিখতে পারো কমেন্টে, বা তোমার বাড়ি কোথায় সেই জায়গাটার নাম লেখো। বেশ, দেখো এরপরে বলা হয়েছে নিচের যুক্তিগুলিকে আদর্শ আকারে পরিণত করে তাদের মূর্তি সংস্থান উল্লেখ করো এবং বৈধতা বিচার করো। তার মানে মূর্তি সংস্থান উল্লেখ করো, উল্লেখ করে বৈধতা বিচার করো। দেখো, কেবলমাত্র সত্যবাদী ব্যক্তিরাই সৎ এবং সকল সত্যবাদী ব্যক্তি হন শ্রদ্ধেয়, অতএব সকল শ্রদ্ধেয় ব্যক্তি হন সৎ। তাহলে এইরূপ ক্ষেত্রে আমি তোমাদের ডিটেলস ভিডিও দিয়েছি, ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। দেখো, এখানে সিদ্ধান্ত খুঁজতে গেলে সুতরাং কথাটা আছে, ওইটা সিদ্ধান্ত, এটা সিদ্ধান্ত বাক্য। তাহলে কি করা হবে? সকল শ্রদ্ধেয় ব্যক্তি হয় সৎ, তাহলে সকল শ্রদ্ধেয় ব্যক্তি হন সৎ ব্যক্তি, এটা সিদ্ধান্ত হলো। এরপরে এটা এস আর এটা পি, এস এই বাক্যে থাকবে, তাহলে শ্রদ্ধেয় ব্যক্তি খোঁজো এইটা। তাহলে সকল সত্যবাদী ব্যক্তি হয় শ্রদ্ধেয় ব্যক্তি, সকল সত্যবাদী ব্যক্তি হয় শ্রদ্ধেয় ব্যক্তি, বাকি থাকছে এইটা। উদ্দেশ্যবিধি চেঞ্জ হবে কেবলমাত্র থাকার জন্য। দেখো, সকল সৎ ব্যক্তি হয় সত্যবাদী ব্যক্তি, সকল সৎ ব্যক্তি হয় সত্যবাদী ব্যক্তি, এটা দাঁড়ালো এটাই। এসপি আমরা আকার লিখে নিলাম, আকার লিখে নিলে কতটাই সুবিধা হবে তোমরা বুঝতে পারবে। আকারটা লিখে নিলাম মানে দেখে দেখে, এস এ হাইফেন দিলাম, এস পি লিখে দিলাম, সকল এস হয় পি, সকল এস হয় পি লিখে দিলাম, এ লিখলাম হাইফেন দিলাম, এ লিখে দিয়ে হাইফেন দিলাম, সকল এম হন এস, সকল এম হয় এস, হয়টাই লিখলাম, বেশ ঠিক আছে। এ লিখলাম সকল পি হয় এম, এ লিখলাম সকল পি হয় এম, দেখে দেখে এটা লিখে দিলাম। এইবার তোমাদের জানা আছে যেটা, সেটা হচ্ছে ব্যাপ্যতা। দেখো, এ বচনে উদ্দেশ্য ব্যাপ্য হয়, বিধেয় অব্যাপ্য হয়, এ বচনে উদ্দেশ্য ব্যাপ্য হয়, বিধেয় অব্যাপ্য হয়, এ বচনে উদ্দেশ্য ব্যাপ্য হয়, বিধেয় অব্যাপ্য হয়, এটা জানা আছে, এটা লিখে দিলাম। এরপরে সংস্থান উল্লেখ করব। সংস্থান দেখো, এই জায়গাটাকে নিয়ে সংস্থান হবে, এই জায়গাটা মানে পি এম লিখলাম, প্রথমে এম এস লিখলাম, এম এস লিখলাম, পি এম এ দাগ টানলাম, এম এস এ দাগ নিলাম। এবার এম এ আর এম এ যোগ করতে হবে। তাহলে এই ছবিটা এইভাবে না করে এই ছবিটা এই দিকে আসবে, মানে সোজা জেড। তাহলে বেশ কাটাকাটি হয়ে গেল। তুমি প্রথমে পি লিখবে, তারপরে এম লিখবে, তারপরে এম আর এস লিখবে, মানে এম লিখবে আর এস লিখবে। এবার এম এ যোগ করে দেবে, তাহলে সোজা জেড বানাচ্ছে চতুর্থ সংস্থান। ঠিক আছে। মূর্তি হচ্ছে এ এ এ, কি কোথায় পেলাম, কিভাবে পেলাম? দেখো, এ এ এ, এই তিনটে মূর্তি, এ এ এ, এই তিনটে মূর্তি কিন্তু আমি এখানে লিখে দিলাম, তিনটে মূর্তি। দোষটা হচ্ছে অবৈধ পক্ষ দোষ। কিভাবে পেলাম দেখালাম, দোষটা বিচার করে দিচ্ছি এখানেই। দেখো, নিরপেক্ষণের বৈধতার নিয়মে বলা হয়েছে পক্ষ বাক্যে পক্ষপদ, এটাকে বলা হয় পক্ষপদ। এস সমান হচ্ছে পক্ষপদ, ঠিক আছে, পক্ষপদ। বেশ, নিরপেক্ষণের পক্ষ বাক্যে পক্ষপদ যদি ব্যাপ্য না হয়, এখানে ব্যাপ্য হয়নি, সে কখনোই সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারবে না, কিন্তু এখানে ব্যাপ্য হয়ে গেছে, তাহলে দোষ হবে। কি দোষ হবে? দোষটা নাম হবে অবৈধ পক্ষ দোষ। ঠিক আছে। বেশ, বৈধতা বলে একটা পয়েন্ট করবে, লিখবে যুক্তিটি অবৈধ, দোষ হলে অবৈধ, তাহলে যুক্তিটি অবৈধ। বেশ, বিচার কি লিখবে? বিচারটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দেখে নাও একবার, এই বিচারটা ভালো করে মুখস্থ করে নেবে। যুক্তিটি একটি নিরপেক্ষ ন্যায় অনুমানের দৃষ্টান্ত। যুক্তিটি অবৈধ হয়েছে কারণ নিরপেক্ষ ন্যায়ের বৈধতা চতুর্থ নিয়মে বলা হয়েছে। যুক্তিবাক্যে ব্যাপ্য না হয়ে কোনো পদ সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারে না, কিন্তু উক্ত যুক্তিতে শ্রদ্ধেয় ব্যক্তি পক্ষ বাক্যে এ বচনের বিধেয়স্থানে থাকায় ব্যাপ্য হয়নি, অথচ এই পদটি সিদ্ধান্তে এ বচনের উদ্দেশ্য স্থানে থাকায় ব্যাপ্য হয়েছে। তাই যুক্তিটিতে নিরপেক্ষ ন্যায়ের নিয়ম লঙ্ঘন করা হয়েছে এবং অবৈধ পক্ষদোষে দুষ্ট হয়েছে। দেখো, এই জায়গায় কি বললাম তোমাদের হয়তো ভাববে যে বুঝতে পারলাম না, কিন্তু এটা বুঝিয়ে দিলাম তো। এখানে যা বললাম আমি এইটুকুই কথায় লেখা হয়েছে। এই যুক্তিটা একটি নিরপেক্ষ ন্যায় অনুমানের দৃষ্টান্ত, যুক্তিটি অবৈধ হয়েছে কারণ নিরপেক্ষ ন্যায়ের বৈধতা নিয়মে বলা হয়েছে। কি বলা হয়েছে? যে এই পক্ষ বাক্যে পক্ষপাত ব্যাপ্য না হয়ে সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারবে না, কিন্তু এই যুক্তিতে পক্ষ বাক্যে পক্ষপাত ব্যাপ্য হয়নি, অথচ সিদ্ধান্তে ব্যাপ্য হয়ে গিয়েছে।
কাজেই যুক্তিটি নিরপেক্ষ ন্যায় নিয়ম লঙ্ঘন করেছে এবং অবৈধ পক্ষদোষে দুষ্ট হয়েছে। এই কথাটাই আমরা কিন্তু গুছিয়ে গুছিয়ে লিখে দিলাম। ঠিক আছে, এই একটা দুটো মুখস্থ করে নেবে বিচার, সব বিচার আমনামনি হয়ে যাবে। নেক্সট, সে সুখী হতে পারে না কেননা সে অলস। এটা দেখো, কেননার আগেরটা সর্বদাই কেননার আগেরটা সিদ্ধান্ত হবে। সে সুখী হতে পারে না, তাহলে সে নয় সুখী ব্যক্তি, এটা এস হয়ে গেল, এটা পি হয়ে গেল। তাহলে এস, সে অলস, তার মানে সে হয় অলস, পেয়ে গেলাম। কেন এটা সে সবসময় এস হচ্ছে এই বাক্যের মধ্যেই বসবে, এটা যেন মাথায় থাকে। বেশ, এরপরে আমাকে এই দুটো বাক্য থেকে 3 নম্বর বাক্যটা মানে সাধ্য বাক্যটা তৈরি করতে হবে। সে অলস ব্যক্তি, সে সুখী ব্যক্তি, সে অলস ব্যক্তি তাই সে সুখী ব্যক্তি নয়। তার মানে যারা সুখী ব্যক্তি তারা অলস, সে হয় অলস ব্যক্তি। দেখো এই জায়গাটায় এরকম করবে, ভালো করে বুঝবে কিন্তু। সে হয় অলস, সে নয় সুখী, তার মানে সে অলস বলেই সে সুখী নয়। তার মানে কি কোনো অলস ব্যক্তি সুখী নয় বা কোনো সুখী ব্যক্তি অলস নয়। ঠিক আছে, কোনো সুখী ব্যক্তি অলস নয়, যারা সুখী তারা অলস নয় বা যারা অলস তারা সুখী নয়, এই কথাটা। তাহলে এটা ই বচন হবে। ঠিক আছে, এটা ই বচন হবে। তাহলে এটা যদি আমি করি, এটা এরকম, কোনো সুখী ব্যক্তি নয় অলস ব্যক্তি। তাহলে এটা দাঁড়ালো, তাহলে এটা আমার ই হয়ে যাবে, এটা কোনো, তাহলে দেখো পরিবর্তন করে দিলাম, ই কোনো সুখী ব্যক্তি নয় অলস ব্যক্তি। এর আকারটা হবে কি, ই বচন হবে, কোনো পি নয় এম, কোনো পি নয় এম, এস হয় পি এম, এস হয় এম এ দিয়ে, তারপরে ই, এস হয় এস নয় পি, এস নয় পি, এটা কিন্তু দেখে দেখে লিখে দিলাম। এবার ব্যাপ্যটা পি ব্যাপ্য, এই বচন দুটোই ব্যাপ্য, ই বচন উদ্দেশ্য ব্যাপ্য বিধেয় ব্যাপ্য, ই বচন উদ্দেশ্য ব্যাপ্য বিধেয় ব্যাপ্য। ঠিক আছে, তাহলে এখানে দেখো কোনো দোষ পাওয়া যাচ্ছে না। সংস্থানটা লিখে দিলাম দেখে দেখে, পি এম, পি এম, এস এম, এস এম, এম এম এ যোগ করে দিলাম, এটা হলো দ্বিতীয় সংস্থান। তাহলে এখানে যেহেতু দেখো দোষ পাওয়া যাচ্ছে না, তাহলে যুক্তিটা কি হবে, কি মূর্তিটা পাওয়া যাচ্ছে আমার ই এ ই, এইরকম একটা মূর্তি পাওয়া যাচ্ছে। তার মানে ই এ ই মানে হচ্ছে দ্বিতীয় সংস্থানে। দ্বিতীয় সংস্থানের 19টা বৈধ মূর্তি আছে। সিজারি কেমিস্ট্রিস ফেস্টিনো ভেরাকো, বারবাটা সিলারেন ডেরিফিরিও, সিজারি কেমিস্ট্রিস ফেস্টিনো ভেরাকো। বেশ, সিজারি কেমিস্ট্রিস, হ্যাঁ, সিলারেন, বারবাটা সিলারেন ডেরিফিরিও। বেশ, দেখো এটাকে ঠিক মতো লিখতে হবে, নাহলে কিন্তু ভুল ভাল হয়ে যাবে। এখানে হয়েছে এটা প্রথম সংস্থান, তার প্রথম সংস্থান হয়েছে, প্রথম সংস্থানে বৈধ মূর্তি হয়েছে সিলারেন্ট। ঠিক আছে, বেশ, এরপরেটা দেখো, যখনই দোষ বিচার আর কি, যখনই পরীক্ষা দিতে যাওয়ার আগে ডিম খাই সেদিনই পরীক্ষা খারাপ হয়, সুতরাং ডিম অশুভ। তাহলে তোমরা এইটাকে কি দোষ করে দিতে পারো? নিঃসন্দেহে তোমরা ভাবছো যে কাকতালীয় দোষ, অন্ধবিশ্বাস, কুসংস্কার এইসব আছে, কিন্তু এটা কাকতালীয় দোষ করা যাবে না। কেন? কাকতালীয় দোষে একটা কথা মনে রাখবে, একটি সদর্থক দৃষ্টান্ত, একটি নঅর্থক দৃষ্টান্ত থাকবে। এই ক্ষেত্রে কিন্তু যখনই পরীক্ষা দিতে যায় তখনই পরীক্ষা খারাপ হয়। তার মানে আমার অনেকবার পরীক্ষা দিতে যাওয়া আছে আর পরীক্ষা খারাপ হওয়া আছে, তার জন্য এই ক্ষেত্রে কাকতালীয় দোষ হবে না। কি দোষ হবে আমি তোমাদেরকে বিশ্লেষণ করে বুঝিয়ে দিচ্ছি। দেখো, 1 নং ক্ষেত্রে পরীক্ষা দিতে যাওয়া আছে, ডিম খাওয়া আছে, পরীক্ষা খারাপ হওয়া আছে। 2 নং ক্ষেত্রে পরীক্ষা দিতে যাওয়ার আগে ডিম খাওয়া আছে, পরীক্ষা খারাপ আছে। 3 নং ক্ষেত্রে পরীক্ষা দিতে যাওয়ার আগে ডিম খাওয়া আছে, পরীক্ষা খারাপ আছে। 4 নং ক্ষেত্রে পরীক্ষা দিতে যাওয়ার আগে ডিম খাওয়া আছে, পরীক্ষা খারাপ আছে, ইত্যাদি। অতএব ডিম খেয়ে পরীক্ষা দিতে গেছে অথচ পরীক্ষা ভালো হয়েছে, এইরূপ দৃষ্টান্ত দেখিনি। কাজে ডিম মাত্রই অশুভ। তার মানে কি, আমি কয়েকবার দেখেছি যে ডিম খেয়ে পরীক্ষা দিতে গিয়ে পরীক্ষা খারাপ হয়েছে, দিয়ে আমি সিদ্ধান্ত নিলাম ডিমই হলো অশুভ। তার মানে কি, আমরা অবৈধ সামান্যীকরণ দোষের বেলায় বলেছিলাম যে কয়েকবার কয়েকটা দৃষ্টান্ত দেখে আমরা যদি সমগ্র ব্যাপারে সিদ্ধান্ত নিই তাহলে অবৈধ সামান্যীকরণ হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা তাই করেছি, তাই যুক্তিটি হয়েছে অবৈধ সামান্যীকরণ দোষ। বিচারটা কিভাবে লিখবো একটু দেখে নাও, এই বিচারটা মুখস্থ করে নেবে, তাহলে দেখবে মোটামুটি সব অবৈধ সামান্যীকরণের দোষটা পেয়ে যাবে, দেখে লিখে নেবে। এইটা স্টপ করো, দিয়ে এটা দেখে দেখে লিখে নেবে। তার আগে আমি একবার পড়ে দিই, কোনো ভুল আছে নাকি আমি দেখে নিই। এগুলো আমি একটা ছাত্রীকে দিয়ে এই উত্তরগুলো সবই করিয়ে দিয়েছি। এবার সেই খাতা থেকে আমি দেখে নিচ্ছি, একবার 2-একটা ভুলও বেরোচ্ছে, সেগুলোকে আমি কারেকশন করে দিচ্ছি, তোমরা কিন্তু ঠিক উত্তরটা লিখে নেবে। যুক্তিটি একটি আরোহ অনুমানের দৃষ্টান্ত,
যুক্তিটিতে দোষ ঘটেছে, কারণ অবাধ অভিজ্ঞতার ভিত্তিতে ব্যক্তিগত অভিমতের উপরে নির্ভর করে শুধুমাত্র কয়েকটা দৃষ্টান্ত পর্যবেক্ষণ করে অত্যন্ত তাড়াহুড়ো করে কয়েকটি দৃষ্টান্ত দেখে পরীক্ষার আগে ডিম খাওয়াকে অশুভ বলা হয়েছে। কিন্তু নঙর্থক দৃষ্টান্ত পর্যবেক্ষণ না করে সবসময় ডিম খেয়ে পরীক্ষা দিলে যে পরীক্ষা খারাপ হয়েছে কি না এই নঙর্থক দিকটিকে বিবেচনা না করে সার্বিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। কাজেই যুক্তিটিতে দোষ ঘটেছে এবং অবৈধ সামান্যীকরণ দোষে দুষ্ট হয়েছে। এই একটা বিচার ভালো করে মুখস্থ করে নিলে পরেই বাদবাকি বিচারগুলি সব পেরে যাবে। তাই এটা অবশ্যই লিখে নিও। ব্যাস, এই বিচারটা এখানেই কমপ্লিট। এরপরে দেখো 2 নাম্বারটা, শীতের পরেই বসন্ত আসে, কাজেই শীত হলো বসন্তের কারণ। এটাও বিশ্লেষণ করছি। দেখো, শীতের পরেই বসন্ত আসে, কাজেই শীত হলে বসন্তের কারণ। আমরা তো এরকম দেখি যে শীতকাল চলছে এখন, এরপরেই হবে বসন্তকাল, তাহলে বসন্তর আগেই শীত আসছে, তার মানে শীতের পরেই বসন্ত আসছে, মানে বসন্ত কেন হচ্ছে? শীত হচ্ছে বলেই বসন্ত হচ্ছে, আমাদের এই ধারণা। তাহলে আমরা আমাদের সাধারণ লোক যারা পড়াশোনা জানি না, আমাদেরকে জিজ্ঞাসা করলে আমরা কি বলবো? যে শীতের জন্যই বসন্ত হয়, শীত না এলে কোনোদিন বসন্তও হতো না, এরকম। তাহলে বসন্তের কারণ কি? বসন্তের কারণ শীত, তাই বলতাম। তাহলে কিন্তু একটা কথা মনে রাখতে হবে, আমরা যখন পড়াশোনা করেছি আমরা শিখে গিয়েছি যে শীতের পরে বসন্ত আসছে, ঠিক আছে, কিন্তু বসন্তর কারণ শীত নয়। শীতের কারণ আর বসন্তর কারণ একটা আলাদা, একটাই কারণ। শীতেরও যা কারণ, বসন্ত, এরা দুটো কাজ, ঠিক আছে, এরা কেউ কারোর কারণ নয়, এরা দুটোই কিন্তু কাজ। কার কাজ? পৃথিবীর বার্ষিক গতি। পৃথিবী আছে, সেই পৃথিবী সূর্যকে পরিক্রম করছে, চারিদিকে সূর্যকে পরিক্রমণ করে সূর্যের চারিদিকে সেই পৃথিবী ঘুরছে, ঠিক আছে। এর ফলে আমাদের পৃথিবী নিজের মেরুদণ্ডের ওপরে রাষ্ট্র মতো ঘুরছে, আবার সূর্যকে পরিক্রমণ করে চারিদিকে ঘুরছে। পৃথিবীর বার্ষিক গতির ফলেই কিন্তু আমাদের ঋতু পরিবর্তন হয়। তাহলে সেই জন্যই কিন্তু শীত হয়। আর এই পৃথিবী যখন এখানে অবস্থান করে তখন দেখা গেল বসন্ত হলো, তাহলে কখনো এখানে অবস্থান করছে শীত হলো, কখনো এখানে অবস্থান করছে গ্রীষ্ম হলো, কখনো এখানে অবস্থান করছে বর্ষা হলো, এইভাবে শীত, গ্রীষ্ম, বর্ষা, হেমন্ত, শরৎ, বসন্ত হয়। তাহলে বসন্তের কারণ শীত নয়, বসন্তের আসল কারণ হচ্ছে পৃথিবীর বার্ষিক গতি, ঠিক আছে। এবার আমরা কিভাবে লিখবো, ব্যাপারটা বুঝে গেছো। এবার দেখো লিখবো কিভাবে। লিখবো, এটা বিচার যুক্তিটা লিখতে হবে, আগে ভালো করে বুঝে নাও। 1 নং ক্ষেত্রে শীতের পর বসন্ত আসে, 2 নং ক্ষেত্রে শীতের পর বসন্ত আসে, 3 নং ক্ষেত্রে শীতের পর বসন্ত আসে। ছোট করে লিখলাম, আরও অনেক কিছু লেখা যায়, বিভিন্ন স্যাররা বিভিন্ন রকমভাবে লিখতে পারেন। তাহলে দেখো আমি দেখেছি 1 নং ক্ষেত্রে শীতকালের পরে বসন্তকাল এসেছে, 2 নং ক্ষেত্রে দেখেছি শীতকালের পরে বসন্তকাল এসেছে, 3 নং ক্ষেত্রে দেখেছি শীতকালের পরে বসন্তকাল এসেছে। অতএব শীত সমান কারণ এবং বসন্তকাল সমান কার্য। দোষ কি? দোষ সহকার্যের একটিকে অপরটির কারণ বলে মনে করা দোষ হয়েছে। সহকার্য বললাম কেন? কারণ হচ্ছে দুটোই কাজ, শীতও কাজ আর বসন্তও কাজ। তাহলে সহকাজ, একই সঙ্গের কাজ, সহকার্যের একটিকে অপরটির কারণ বলে ফেলছি, তাই এটা একটিকে অপরটির কারণ বলে মনে করার দোষ হয়েছে। বিচারটা ভালো করে দেখে নাও, তৈরি করে নাও। যুক্তিটা একটি আরোহ অনুমানের দৃষ্টান্ত। যুক্তিটিতে দোষ ঘটেছে, কারণ শীতের পর বসন্ত আসে বলে শীতকে বসন্তের কারণ বলা হয়েছে, কিন্তু শীত ও বসন্ত কোনোটিই কারোর কারণ নয়, উভয় ঘটনাই হলো সহকার্য। উভয়ের কারণ হলো পৃথিবীর বার্ষিক গতি। বার্ষিক গতির জন্যই বিভিন্ন ঋতু পরিবর্তন ঘটে, অর্থাৎ শীত ও বসন্তের আবির্ভাব ঘটে। শীত ও বসন্ত উভয় ঘটনাই হলো পৃথিবীর বার্ষিক গতির কার্য, সহকার্য। কেননা শীত ও বসন্ত অগ্রবর্তী ঘটনা হলেও সত্যান্তরীণ অগ্রবর্তী ঘটনা নয়। কাজেই যুক্তিটিতে দোষ ঘটেছে এবং সহকার্যের একটিকে অপরটির কারণ বলে মনে করা দোষে দুষ্ট হয়েছে। এ কথাটা কিন্তু তোমরা লিখবে। এরপরে চলে যাব আমরা 2 নাম্বার সেটে। পেজ নাম্বার হচ্ছে AC 185। দেখো, কেবলমাত্র স্নাতকরা এই পদের যোগ্য। কেবলমাত্র থাকলে কি বলেছি? উদ্দেশ্য বিধেয় চেঞ্জ হবে। এই পদেরটা এইদিকে চলে আসবে, স্নাতকটা লাফিয়ে এদিকে চলে আসবে, তার মানে কি বচন হবে? এ বচন। সকল এই পদের যোগ্য ব্যক্তি হয় স্নাতক, ঠিক আছে, সকল এ পদের যোগ্য ব্যক্তি হয় স্নাতক, এই কথাটা লাগাইতে হবে। বেশ, এইবার এ পদের যোগ্য, এর আমরা জানি উদ্দেশ্য ব্যাপ্য আর বিধি হচ্ছে অব্যাপ্য। বিধি হচ্ছে এ বচন উদ্দেশ্য ব্যাপ্য, বিধি হচ্ছে অব্যাপ্য, এটা তো তোমরা জানো। তাহলে কি লিখবে? ব্যাপ্য সমান এ পদের যোগ্য
লিখলে ব্যাকেট উদ্দেশ্য পদ, অব্যাপ্য সমান লিখলে স্নাতক ব্যাকেটে বিধেয় পদ লিখবে। সব সাপ বিষধর নয়, তোমাদেরকে একটু আগে বলেছিলাম সবের সঙ্গে নয় থাকলে ও বচন হয়, তাহলে কোনো কোনো সাপ নয় বিষধর, ও বচনের ফর্মুলা কোনো কোনো ড্যাশ নয় ড্যাশ, কোনো কোনো এস নয় পি। দেখো কোনো কোনো সাপ নয় বিষধর প্রাণী, তাহলে ও বচনে উদ্দেশ্য অব্যাপ্য হয় আর বিধেয় ব্যাপ্য হয়। তাহলে আমরা এখানে সেইটাই লিখেছি। ব্যাপ্য কি, ব্যাপ্য হয়েছে এইটা অব্যাপ্য, কিন্তু তাহলে ব্যাপ্য কোনটা, এইটা অব্যাপ্য, এইটা ব্যাপ্য, তাহলে এটা যদি ব্যাপ্য হয় তাহলে লিখলাম বিষধর প্রাণী সমান ব্যাপ্য, তাহলে ব্যাপ্য সমান বিষধর প্রাণী। ব্যাকেটে কি পদ, এটাকে বলা হয় বিধেয় পদ, তাহলে বিধেয় পদ। আর এইটা হয়ে গেছে অব্যাপ্য, অব্যাপ্য কোন পদ, এটাকে বলা হয় উদ্দেশ্য পদ। তাহলে অব্যাপ্য সমান সাপ, সাপ সাপ লিখলাম ব্যাকেটে উদ্দেশ্য পদ। ঠিক আছে, বোঝা গেল ব্যাপারটা। নেক্সট, যদি আরও ভালোভাবে বুঝতে চাও, আমি তোমাদেরকে যখন টেক্সট ধরে ধরে বুঝিয়ে দিয়েছি বোর্ডে, সেই বড় ভিডিওগুলো তোমরা পরপর সিরিয়াল অনুযায়ী পরপর দেখো, তাহলে তোমরা সব একদম ক্লিয়ার হয়ে যাবে, অল ওকে হয়ে যাবে। কেউই কাজটি করতে পারেনি, দেখো ই বচন, কোনো ব্যক্তি নয় এমন যে কাজটি করতে পেরেছে। ই বচন, ই বচনের দুটোই ব্যাপ্য হয়। তাহলে কি হলো, ব্যাপ্য সমান ব্যক্তি ও যে কাজটি করতে পেরেছে, তাহলে এটাও ব্যাপ্য আর এটাও ব্যাপ্য, তাহলে দুটোই লিখে দিলাম, ব্যাকেট উদ্দেশ্য বিধেয় লিখে দিলাম। অব্যাপ্য কি, অব্যাপ্য নাই, নাই মানে ক্রস চিহ্ন দিয়ে আমি প্রকাশ করলাম অব্যাপ্য নাই। তারপরে দেখো দার্শনিক ব্যতীত কেউ জ্ঞানী নয়, তাহলে ব্যতীত কেউ নয় থাকলে পরে এ বচন হয়, উদ্দেশ্য বিধেয় চেঞ্জ হয়। তাহলে কি হয়ে গেল দেখে নাও, উদ্দেশ্য বিধেয় চেঞ্জ হবে বলে আমি আবার নতুন করে লিখলাম যে সকল জ্ঞানী ব্যক্তি হয় দার্শনিক, কে ব্যতীত কেউ নাই থাকলে পরে এটা এ বচন হয় ঠিকই, কিন্তু উদ্দেশ্য বিধেয় চেঞ্জও হয়। তাহলে উদ্দেশ্য বিধেয় চেঞ্জ করে লিখতে গেলে কী হবে, সকল জ্ঞানী ব্যক্তি হয় দার্শনিক, ব্যাপ্য সমান হচ্ছে জ্ঞানী ব্যক্তি ব্যাপ্য উদ্দেশ্য পদ, আর অব্যাপ্য সমান হচ্ছে দার্শনিক ব্যাকেটে হচ্ছে বিধেয় পদ। এরপরে বলা হয়েছে আবর্তন ও বিবর্তন করো। শিশুরা ছাড়া কেউ সরল নয়, শিশুরা ছাড়া কেউ সরল নয়, তাহলে ছাড়া কেউ নয় ব্যতীত কেউ নয়, এটা থাকলে উদ্দেশ্য বিধেয় চেঞ্জ হবে। বেশ, এটা গোটাটাই ভুল হয়েছে, কি করা যাবে আমি তোমাদের মুখে বলে দিচ্ছি, একটু ঠিক করে নিও। বেশ, দেখো শিশুরা ছাড়া কেউ সরল নয়, এটা উদ্দেশ্য বিধেয় চেঞ্জ হবে। তাহলে এখানে করতে হবে সকল সরল ব্যক্তি হয় শিশু, ব্যাকেট আবর্তনীয়, তাহলে এ থেকে আয় হবে, কোনো কোনো শিশু হয় সরল ব্যক্তি, ব্যাকেট হচ্ছে আবর্তিত। আবার এখানে আছে সকল, ওই একই ভুল। বেশ, পরেরটা দেখো, ওটা ঠিক করে নিও। নেক্সট, মানুষ কদাচিৎ সুখী, কোনো কোনো, দেখো এই ভুলগুলো আমার ছাত্ররা করেছে, কিন্তু তোমাদের যে ভুলটা বেশি বেশি হয় সেই সব এই ভুলগুলোই বেশি হয়, তাই এই ভুলগুলো অবশ্যই দেখে রাখো এবং ভুলগুলোকে ঠিক করো। এই ভুলগুলোর জন্যই ভাববে যে পরীক্ষায় সব লিখে দিয়ে এসেছি, নাম্বার পেলাম না, এই রকম কিন্তু তোমাদের ভাবনা চিন্তা থেকে সরে এসো, নিজেরা কারেকশন করবে, বারবার বারবার দেখবে যে কি ভুল হচ্ছে। মানুষ কদাচিৎ সুখী, আবর্তন, কদাচিৎ থাকলে ও বচন হয়, ঠিক আছে, এ করেছে আই বচন, তাহলে আবার এখানে ভুল করেছে, কি করতে হবে, কদাচিৎ খুব কম, কদাচিৎ কচিৎ থাকলে পরে ও বচন করতে হয়, আর ও বচন করতে হয়, এটা নয় করতে হবে। তাহলে তাহলে কোনো কোনো মানুষ নয় সুখী ব্যক্তি, আবর্তনীয়, ও থেকে আবর্তন হয়, ও থেকে আবর্তন আয় হয়, ও বচনে আবর্তন সম্ভব নয়, তো আবর্তন ও বচনে আবর্তন সম্ভব নয়, ও বচনে আবর্তন সম্ভব নয়, ঠিক আছে। বেশ, এটা গেল। এবার এইখানে এটাও তাহলে ও হলো, এটা নয়। এবার বিবর্তনীয়, ও বচনের বিবর্তন হচ্ছে আয় বচন, আয় বচনে কী হবে, কোনো কোনো মানুষ হয় অসুখী ব্যক্তি, ঠিক আছে, এটাই ঠিক আছে। বেশ, এরপরে দেখো নিরামিষাশী বাঘ নেই, কোনো বাঘ নয় নিরামিষাশী প্রাণী, আবর্তনীয়, ই থেকে ই, কোনো নিরামিষাশী প্রাণী নয় বাঘ, ব্যাকেটে আবর্তিত। এদিকে দেখো কোনো বাঘ নয় নিরামিষাশী প্রাণী, ব্যাকেটে বিবর্তনীয়, ই থেকে বিবর্তন হচ্ছে এ, সকল বাঘ হয় অনিরামিষাশী প্রাণী, ব্যাকেটে বিবর্তিত, ঠিক আছে। মানুষ সাধারণত সত্যনিষ্ঠ, আই বচন, কোনো কোনো মানুষ হয় সত্যনিষ্ঠ, ব্যাকেট আবর্তনীয়, আই থেকে আই, কোনো কোনো সত্যনিষ্ঠ ব্যক্তি হয় মানুষ, ব্যাকেটে আবর্তিত। দেখো তারপরে বিবর্তন, ওইটাই লিখবো,
মানে আবর্তন করো ও বিবর্তন করো বলেছে। একবার আবর্তন করতে বলেছে আর একবার বিবর্তন করতে বলেছে। আবর্তনের বিবর্তন কিন্তু আগের চ্যাপ্টারে ছিল, সেটা আবর্তনের বিবর্তন করেছি। আবার কোনো জায়গায় দেয় বিবর্তনের আবর্তন করো, সেই ক্ষেত্রে আলাদা। এই ক্ষেত্রে বলেছে আবর্তন করো ও বিবর্তন করো, মানে আবর্তন আলাদা করো আর বিবর্তন আলাদা করো, এরকম নির্দেশ। তাহলে দেখো কোনো মানুষ হয় সত্যনিষ্ঠ বিবর্তনীয়, তাহলে আই থেকে বিবর্তন হয় ও বচন। কোনো মানুষ নয় অসত্যনিষ্ঠ, ব্র্যাকেটে বিবর্তিত। তারপরে দেখো কেবলমাত্র সত্যবাদীরা সৎ, এটা কি হবে? সুতরাং আছে, এটা সিদ্ধান্ত হবে। তাহলে সিদ্ধান্ত হলে কি হবে? শ্রদ্ধাযোগ্য ব্যক্তি সব ব্যক্তি সৎ, শ্রদ্ধাযোগ্য সব ব্যক্তি সৎ, সকল শ্রদ্ধাযোগ্য ব্যক্তি হয় সৎ ব্যক্তি। তারপরে হবে এটা সকল সত্যবাদী হয় শ্রদ্ধাযোগ্য ব্যক্তি। তারপরে হবে এইটা সকল সৎ ব্যক্তি হয় সত্যবাদী ব্যক্তি। ঠিক আছে, এইটা এই পর্যন্ত ঠিক আছে, বেশ। এরপরে দেখো ওই দিকটা, বেশ দেখো আকারটাও ঠিকই আছে লেখা। এবার এই জায়গাটা একটু নিজেরা ভুল করবে না, এই ভুলগুলো করবে না, বারবার বলছি। পি এম এম আর এস, এম এ সব সময় যুক্ত করবে। এটা সোজা জেড, সোজা জেড মানে চতুর্থ সংস্থান, ঠিক আছে, সোজা জেড হয়েছে, বেশ। এইবার দেখো মূর্তি হচ্ছে এ এ এ, যুক্তিটি অবৈধ পক্ষদোষ হয়েছে। কেন? কারণ হচ্ছে এইখানে পক্ষপাত ব্যাপ্য হয়নি, অথচ সিদ্ধান্তে ব্যাপ্য হয়ে গেছে, তাই অবৈধ পক্ষদোষ হয়েছে। যুক্তিটি অবৈধ হয়েছে এবং অবৈধ পক্ষদোষে দুষ্ট হয়েছে। আমি তোমাদেরকে বিচারটা দেখাচ্ছি, বিচারটা ভালো করে তোমরা স্টপ করে দাও, দিয়ে বিচারটা লেখে নাও, বিচারটা ঠিকই আছে, ঠিক আছে, বেশ। এরপরে দেখো পরেরটা দেখো, সে নিশ্চয়ই কাপুরুষ, কেননা সে অসৎ এবং সব কাপুরুষই অসৎ। সকল কাপুরুষ হয় অসৎ ব্যক্তি। দেখো আমরা কেননার আগেরটা সিদ্ধান্ত করব, সে নিশ্চয়ই কাপুরুষ, তার মানে সে হয় কাপুরুষ, এটা সিদ্ধান্ত আগে করব, অতএবটা অবশ্যই দেবে। হ্যাঁ, সে হয় কাপুরুষ, বেশ। তারপরে দেখো সে অসৎ, এই কথাটা লিখবো, সে হয় অসৎ, ঠিক আছে, সে হয় অসৎ। এবার এই বাক্যটা লিখবো, সব কাপুরুষই অসৎ, মানে সকল কাপুরুষ হয় অসৎ, সকল কাপুরুষ হয় অসৎ ব্যক্তি, ঠিক আছে, এই পর্যন্ত লিখলাম। এবার এটা দেখে দেখে আকারটা লিখবো, সকল এস হয় পি, সকল এস হয় এম, সকল এস হয় এম, সকল পি হয় এম, সকল পি হয় এম, লিখলাম। তারপরে দেখো পি এম, তারপরে এস এম, এম এ যুক্ত করে দেওয়া হলো, এটা দ্বিতীয় সংস্থান, ঠিক আছে। মূর্তি হচ্ছে এ এ এ, মূর্তি হচ্ছে কি এ এ এ এ এ এ, অব্যাপ্য হেতুদোষ। কেন? এম দু জায়গাতে একবারও ব্যাপ্য হয়নি, তাহলে যুক্তিবাক্য দুটিতে হেতুপদ একবারও ব্যাপ্য না হলে তাকে অব্যাপ্য হেতুদোষ বলে। তাহলে যুক্তিটি অবৈধ এবং অব্যাপ্য হেতুদোষে দুষ্ট হয়েছে, বেশ, ঠিক আছে। এবার পরেরটা দেখো, পরেরটা কি আছে? টেলিগ্রাম অশুভ, কারণ টেলিগ্রাম দুঃসংবাদ নিয়ে আসে, এটাও সেই তাই অবৈধ সামান্যীকরণ। কেন? টেলিগ্রামকে একবার দুবার তিনবার দুঃসংবাদ নিয়ে আসতে দেখে সিদ্ধান্ত নিয়ে নেওয়া হলে পট করে যে টেলিগ্রাম অশুভ, তাই এটা হয়ে গেছে অবৈধ সামান্যীকরণ দোষ। দেখো 1 নং ক্ষেত্রে টেলিগ্রাম দুঃসংবাদ নিয়ে এসেছে, 2 নং ক্ষেত্রে টেলিগ্রাম দুঃসংবাদ নিয়ে এসেছে, 3 নং ক্ষেত্রে টেলিগ্রাম দুঃসংবাদ নিয়ে এসেছে, অতএব টেলিগ্রাম হলো অশুভ, এরকম লিখতে হবে, ঠিক আছে, বেশ। দোষটা হয়ে যাচ্ছে কি? অবৈধ সামান্যীকরণ দোষ। বিচারটা তো সবাই একই বিচার, যা আগে লিখেছো সেই বিচারই, বেশ। পরের দোষটা, পরের সেটটা 3 নম্বর সেট, বেশ। এই 2 নম্বর সেট পর্যন্ত আলোচনা করলাম, সামনের দিন পরের সেটগুলো নিয়ে আলোচনা করব, ঠিক আছে। সবাই ভালো থাকো, পরীক্ষা খুব সুন্দর হোক। চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করো এবং কমেন্ট লেখো কি অসুবিধা হলো তোমাদের এই কাটাকাটি দেখে, বা তোমাদের মানসিক পরিস্থিতি কি হলো সেটা কমেন্টে অবশ্যই লেখো, ঠিক আছে। ধন্যবাদ সকলকে।